শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসের অংশ হিসাবে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ বাহাদুর হোসেন ভূঁইয়া, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি প্রথম বর্ষের ছাত্রদের ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি কোর্সের যে টপিকটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বায়ো জিওকেমিক্যাল সাইকেল, অর্থাৎ জীব ভূ রাসায়নিক চক্র। পৃথিবীর পার্থিব পরিবেশে সজীব পদার্থের খুবই প্রয়োজন, আর এই সজীব পদার্থের জন্য প্রয়োজন হয় মৌলিক উপাদানগুলোর। আজ পর্যন্ত পৃথিবীতে যে মৌলিক পদার্থ পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে 124টি। এর মধ্যে 94টি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 24টি মৌলিক পদার্থ গবেষণাগারে তৈরি করা হয়েছে। এই মৌলিক পদার্থগুলির মধ্যে 6টি মৌলিক উপাদান সজীব পদার্থের জীবন যাপনের জন্য অত্যন্ত অপরিহার্য। এই 6টি মৌলিক পদার্থ হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, সালফার এবং ফসফরাস। এই মৌলিক উপাদানগুলো জীবজগৎ থেকে পরিবেশে, আবার পরিবেশ থেকে জীবদেহে ক্রমাগত আবর্তিত হচ্ছে। এই আবর্তনকে বলা হয় জীব ভূ রাসায়নিক চক্র বা বায়ো জিওকেমিক্যাল সাইকেল। জীব ভূ রাসায়নিক চক্র বিশ্লেষণ করলে দেখা যায় উল্লিখিত 6টি মৌলিক পদার্থ জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য। এই 6টি মৌলিক উপাদান পরিবেশ থেকে খাদ্যের মাধ্যমে জীবদেহে সঞ্চারিত হয়। মানুষের জীবনী শক্তির প্রধান উপাদান হচ্ছে খাদ্য, আর এই খাদ্যীয় উপাদানগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই জীবনী শক্তির উপাদানগুলি 3টি পর্যায়ে আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, একটি হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, আর একটি লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য। এই খাদ্য উপাদানগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের মধ্যে উল্লিখিত 6টি মৌলিক উপাদান গুরুত্বপূর্ণভাবে বিরাজমান রয়েছে। সাধারণত এই 6টি মৌলিক উপাদান দ্বারাই জীবদেহে পুষ্টি পদার্থ পরিবাহিত হয়। সেই অর্থে জীব ও ভূ রাসায়নিক চক্রের সাহায্যে পরিবেশ ও জীবজগতের মধ্যে খাদ্যের এই মৌলিক উপাদানগুলোর যোগান অক্ষুণ্ণ থাকে বলে একে পুষ্টিচক্র বা পরিপোষক চক্র বা নিউট্রিয়েন্ট সাইকেল বলা হয়। জীব ভূ রাসায়নিক চক্রকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গ্যাসীয় চক্র, 2 হচ্ছে পলল চক্র, আর একটি হচ্ছে পানি চক্র। গ্যাসীয় চক্রের মধ্যে রয়েছে নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, হাইড্রোজেন চক্র, কার্বন ডাই অক্সাইড চক্র। পলল চক্রের ভিতরে রয়েছে সালফার চক্র এবং ফসফরাস চক্র। পানি চক্র অন্যটি হচ্ছে পানি চক্র। আমরা এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলবো নাইট্রোজেন গ্যাসীয় চক্রের একটি চক্র, যেটি নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্র যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগৎ থেকে নাইট্রোজেন পরিবেশে ফিরে এসে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে বলা হয় নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র জীব ভূ রাসায়নিক চক্রের একটি অন্যতম অংশ। নাইট্রোজেন চক্র এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নাইট্রোজেন বিভিন্নভাবে পরিবর্তন বা রূপান্তরিত হয়ে থাকে। এই রূপান্তর জৈব বা শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। পৃথিবীতে বায়ুমণ্ডলের 78.02% নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং ডিএনএর উপাদান হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে।
বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় এই নাইট্রোজেন চক্র প্রতিফলিত হয়। সাধারণত নাইট্রোজেন চক্রকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। এই ভাগগুলো হচ্ছে: 1. নাইট্রোজেন ফিক্সেশন, বা নাইট্রোজেন সংবন্ধন। 2. নাইট্রোজেন অ্যাসিমিলেশন। 3. অ্যামোনিফিকেশন। 4. নাইট্রিফিকেশন। 5. ডিনাইট্রিফিকেশন। তাহলে নাইট্রোজেন চক্রকে যে কয়টি পর্যায়ে আমরা ভাগ করতে পারি তা হচ্ছে: নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন অ্যাসিমিলেশন বা নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন বা নাইট্রোজেন সংযোজন, ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন। এবার আমি ধাপে ধাপে প্রত্যেকটি পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব। নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় বায়ুস্থ নাইট্রোজেন গ্যাস বিভিন্নভাবে মাটিতে নাইট্রোজেন যৌগ হিসাবে আবদ্ধ হয় তাকে বলা হয় মূলত নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন সংবন্ধন। এই প্রক্রিয়ায় বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে মৃত্তিকায় এমনভাবে আবদ্ধ করা হয় যার ফলে জীবজগৎ তা গ্রহণ করতে পারে। এই নাইট্রোজেন সংবন্ধনকে আমরা দুটি অংশে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হলো ভৌত নাইট্রোজেন সংবন্ধন, আরেকটি হলো জৈব নাইট্রোজেন সংবন্ধন। এবার আমি নাইট্রোজেন চক্রের ডায়াগ্রামে চলে আসি। তোমরা দেখছো আমি একটি ডায়াগ্রাম পূর্বেই অঙ্কন করে রেখেছি, এখন চলে যাচ্ছি সেই ডায়াগ্রামে। আচ্ছা, ভৌত নাইট্রোজেন সংবন্ধনে বায়ুমণ্ডলস্থিত নাইট্রোজেন, ভৌত নাইট্রোজেন সংবন্ধনে বায়ুমণ্ডলস্থিত নাইট্রোজেন সাধারণত এটি আকাশে যখন বজ্রপাত হয় বা বিদ্যুৎ চমকায় তখন বায়ুস্থিত নাইট্রোজেন বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মিলে এটা নাইট্রিক অক্সাইডে উৎপন্ন হয়। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়া নাইট্রোজেন পারঅক্সাইড তৈরি করে। এমত অবস্থায় যখন বৃষ্টিপাত সংঘটিত হয় তখন নাইট্রিক অক্সাইড পানির সাথে মিশে তৈরি করে নাইট্রাস অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড হয়ে এই নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড পরিণত হয়ে মৃত্তিকায় পতিত হয়। ইতিমধ্যে মৃত্তিকায় অবস্থিত বিভিন্ন ধরনের লবণ এই অ্যাসিডের সাথে মিলিত হয়ে বা বিক্রিয়া করে বিভিন্ন লবণ তৈরি করে, নাইট্রেট লবণে তৈরি করে। এই নাইট্রেট লবণ থেকে নাইট্রেট সরাসরি উদ্ভিদ গ্রহণ করে থাকে। এটিকে বলা হয় ভৌত নাইট্রোজেন সংবন্ধন। জৈব নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে যে মৃত্তিকায় বসবাসকারী নাইট্রোজেন সংবহনকারী কিছু ব্যাকটেরিয়া, যেমন আমি বলি অ্যাজোটোব্যাক্টর এবং ক্লস্ট্রিডিয়াম, যারা সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মৃত্তিকায় নাইট্রেট হিসাবে আবদ্ধ করে থাকে। আবার পানিতে অবস্থানকারী কিছু নীলাভ সবুজ শৈবাল, যেমন নষ্টক এবং অ্যানাভিনা, এরা বায়ুস্থ নাইট্রোজেনকে নাইট্রেট হিসাবে সংবন্ধন করে থাকে। এই নাইট্রেট থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে থাকে। এটাকে বলা হয়। আবার এমন কিছু উদ্ভিদ রয়েছে, সিম জাতীয় উদ্ভিদ, লেগুমিনেসি গোত্রের, যেমন সিম, মটরশুঁটি, আলফালফা ইত্যাদি। এই উদ্ভিদগুলোর মূলে
এক প্রকার গুটি বা নডিউল থাকে। এই গুটি বা নডিউলে রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো সরাসরি বায়ুর নাইট্রোজেনকে মৃত্তিকাতে নাইট্রেট হিসাবে সংবন্ধন করে থাকে। এই ব্যাকটেরিয়া, রাইবোজিয়াম ব্যাকটেরিয়াকে বলা হয় সিম্বায়োসিস ব্যাকটেরিয়া বা মিথজীবী ব্যাকটেরিয়া। এই মিথজীবী ব্যাকটেরিয়া বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মৃত্তিকায় নাইট্রেট যৌগ হিসাবে আবদ্ধ করে থাকে। এই প্রক্রিয়াটিকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ। দ্বিতীয় পর্যায় হচ্ছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন। নাইট্রোজেন অ্যাসিমিলেশনকে বলা হয় হলো নাইট্রোজেন আত্তীকরণ। সবুজ উদ্ভিদ মৃত্তিকা থেকে নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়া আকারে অজৈব নাইট্রোজেন গ্রহণ করে থাকে। এই নাইট্রোজেন প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হয় এবং জৈব অ্যাসিডের সাথে মিলিত হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামোনিয়া অ্যাসিড পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ দেহে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়, যা উদ্ভিদ থেকে প্রাণী দেহে খাদ্যের মাধ্যমে সঞ্চারিত হয়ে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন আত্তীকরণ, অর্থাৎ যে প্রক্রিয়ায় উদ্ভিদ মৃত্তিকায় অবস্থিত নাইট্রেটকে উদ্ভিদ এবং প্রাণী নাইট্রোজেন হিসাবে গ্রহণ করে থাকে। প্রথমে উদ্ভিদ গ্রহণ করে, পরে উদ্ভিদ দেহ থেকে খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে সঞ্চালিত হয়। ওই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন আত্তীকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশন। এই পর্যায়ে আমরা নাইট্রোজেন চক্রের তৃতীয় পর্যায় অর্থাৎ অ্যামোনিফিকেশন নিয়ে কথা বলবো। এই অ্যামোনিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ামে পরিণত করে, তাকে বলা হয় অ্যামোনিফিকেশন। এই প্রক্রিয়ায় মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ পচনের সময় ব্যাসিলাস জাতীয় কতিপয় ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকোয়েডেস, ব্যাসিলাস রামোসাস এবং ব্যাসিলাস ভালগারিস। আমি আবার বলছি, ব্যাসিলাস মাইকোয়েডেস, ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস ভালগারিস জাতীয় ব্যাকটেরিয়াগুলো অতিরিক্ত বা উদ্বৃত্ত অ্যামোনিয়াকে পরিবেশে মুক্ত করে দেয়। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবং এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মাটিতে বসবাসকারী ব্যাসিলাস জাতীয় কতিপয় ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকোয়েডেস, ব্যাসিলাস রামোসেস এবং ব্যাসিলাস ভালগারিস, এদের দ্বারা উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ থেকে অতিরিক্ত যে অ্যামোনিয়া থাকে তা পরিবেশে মুক্ত করে দেয়। এই ধরনের ব্যাকটেরিয়াকেই বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবং এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। এবার আমি আসছি নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন বলতে নাইট্রোজেন সংযোজনকেও বোঝানো হয়ে থাকে। নাইট্রোজেন সংযোজন বলতে বোঝায় যে জীবজন্তুর মলমূত্র এবং উদ্ভিদ ও প্রাণীদেহের পচনের ফলে বা অন্যান্য জৈব পদার্থ থেকে নাইট্রোজেন যৌগগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর এই ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে প্রথমে নাইট্রাইট, পরবর্তীতে নাইট্রোব্যাক্টর দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রেটে পরিণত হয়। এই নাইট্রোজেন মৃত্তিকায় নাইট্রোজেন সংযোজনে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি অংশগ্রহণ করে থাকে তাদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রেট আবার উদ্ভিদ গ্রহণ করতে পারে, আবার নাইট্রেট ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে বায়ুমণ্ডলে আবার ফিরে যেয়ে থাকে। তাহলে নাইট্রিফিকেশন হচ্ছে মূলত
জীবজন্তুর মলমূত্র বা উদ্ভিদ ও প্রাণীর দেহ বা অন্যান্য জৈব পদার্থ থেকে ব্যাকটেরিয়া, কতিপয় ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে প্রথমে নাইট্রাইটে পরিণত হয়, পরবর্তীতে নাইট্রোব্যাক্টেরিয়ার দ্বারা নাইট্রেটে রূপান্তরিত হয়। এই নাইট্রেট আবার কিছু উদ্ভিদ গ্রহণ করে থাকে, আবার কিছু ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সাথে মিশে যায়। জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে ফিরে আসা এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রিফিকেশন, বা জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের সংযোজনকে, পরিমাণকে বা ফিরে আসার পদ্ধতিকে বলা হয়ে থাকে নাইট্রিফিকেশন। এ পর্যায়ে আমরা আসবো হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনকে বলা হয়ে থাকে নাইট্রোজেন মোচন। মাটির নাইট্রেট যৌগ যে প্রক্রিয়া ব্যাকটেরিয়ার দ্বারা রূপান্তরিত হয়ে নাইট্রোজেন গ্যাস হিসাবে বায়ুমণ্ডলে ফিরে যায় তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। এক্ষেত্রে কিছু কিছু মৃত্তিকায় ব্যাকটেরিয়া সংবহনকারী কিছু ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা মাটি ও পানিতে অবস্থিত এই নাইট্রেটকে বিয়োজন করে, বা মাটি বা পানিতে অবস্থিত এই নাইট্রেটকে প্রথমে নাইট্রাইটে রূপান্তরিত করে, পরবর্তীতে এই নাইট্রাইট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে বায়ুমণ্ডলে ফিরে দেয়, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় রাখে। এভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় থাকে। এখন আমরা আসি যে পরিবেশে নাইট্রোজেন চক্রের গুরুত্ব। আমি আগেই বলেছি যে মৌলিক উপাদানগুলির মধ্যে 6টি মৌলিক উপাদান জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টি উপাদানের মধ্যে নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। নাইট্রোজেন চক্র জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রথমে উদ্ভিদ, পরে প্রাণীদেহ গ্রহণ করে থাকে। এটি অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিয় অ্যাসিড তৈরির মূল চাবিকাঠি, এবং এটিপি অর্থাৎ অ্যাডিশনাল ট্রাইফসফেট এর গুরুত্বপূর্ণ অংশ, যা জীবন্ত বস্তুর মৌলিক শক্তি সরবরাহ নিশ্চিত করে থাকে। তাহলে এর মাধ্যমে জীবদেহে অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে থাকে, এবং এটি এটিপির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জীবন্ত বস্তুর জীবন শক্তির মূল শক্তি সরবরাহ নিশ্চিত করে থাকে। নাইট্রোজেন চক্রের ফলে এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নাইট্রোজেন চক্রের ফলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন নাইট্রেট এবং নাইট্রেট হিসাবে বায়ুমণ্ডলে মৃত্তিকাতে আবদ্ধ হয়। মৃত্তিকার এই নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করে বলে মৃত্তিকায় এই নাইট্রোজেনের উপস্থিতির কারণে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়, ফলে কৃষিকাজের এবং উদ্ভিদ বনরাজির সৃষ্টির সুবিধা সৃষ্টি হয়ে থাকে। এই চক্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যামোনিফিকেশন। বিভিন্ন উদ্ভিদ ও জীবজন্তুর মলমূত্র ও মৃতদেহ এবং বিভিন্ন জৈব পদার্থের উপর বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া পচন ক্রিয়ায় সহায়তা করে। এই পচন ক্রিয়ার মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে অ্যামোনিফিকেশনের মাধ্যমে। আচ্ছা, এবং মাটিতে নাইট্রেট পুনরায় ফিরে আসতে সহায়তা করে। পরিশেষে বলা যায় এই নাইট্রেট থেকেই নাইট্রোজেন মুক্ত হয়ে বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেন গ্যাস হিসাবে ফিরে গিয়ে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন গ্যাসের সমতা সেটি বজায় রাখে। সুতরাং আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কথা নিশ্চয়ই বলতে পারি যে নাইট্রোজেন চক্র জীব জগৎ দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি তোমাদের বায়োজিওকেমিক্যাল সাইকেল বা জীব ভূ রাসায়নিক চক্রের নাইট্রোজেন সাইকেল দিয়েই বা নাইট্রোজেন চক্র দিয়েই আজকে তোমাদের ক্লাস শেষ করব। আর আশা রাখি আগামী দিন অন্য একটি চক্র নিয়ে আলোচনা করব।
আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।